মুভির শুরুতে আমাদের একটি সাদা ঘর দেখানো হয় এবং এই সাদা ঘরটিকে ইমেকুলেট রুম বলা হয়। আসলে এই ঘরটি ডক্টর ডেভিড নামের এক ব্যক্তি তৈরি করেছেন, কারণ তিনি এই ঘরের মাধ্যমে কিছু পরীক্ষা নিরীক্ষা করতে চান। তাই প্রতি বছর তিনি নতুন নতুন দম্পতিদের এই ঘরে থাকার প্রস্তাব দেন, কিন্তু সেই দম্পতিদের এখানে পুরো 50 দিন থাকতে হবে। যদি কোনো দম্পতি এখানে 50 দিন থাকতে পারে তবে তাদের $5 মিলিয়ন দেওয়া হবে, কিন্তু এই ঘরে কোনো মোবাইল বা ইন্টারনেট থাকবে না, অর্থাৎ বাইরের জগতের সাথে তাদের কোনো যোগাযোগ থাকবে না। এবং যদি তাদের দুজনের মধ্যে একজনও আগে ঘর থেকে বেরিয়ে যায় তবে ডলারের পরিমাণ কমে মাত্র 1 মিলিয়নে দাঁড়াবে। এছাড়া ঘরে একটি বোতাম আছে যার সাহায্যে তারা যখন খুশি খাবার অর্ডার করতে পারে। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই ঘরে যতবার খাবার অর্ডার করা হবে ততবার সেই $5 মিলিয়ন থেকে খাবারের টাকা কেটে নেওয়া হবে। এখানকার খাবার অনেক দামি, যার ফলে বেশি খাবার খেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। পাশাপাশি তারা তাদের কি খেতে দেবে তা পুরোপুরি তাদের উপর নির্ভর করে, অর্থাৎ এখানে টিকে থাকার জন্য তাদের প্রতিটি জিনিসের খরচ ওই $5 মিলিয়ন থেকেই কাটা হবে। তো আজ আবারও এক দম্পতি এই ঘরে টিকে থাকতে এসেছে, যাদের নাম মাইক এবং কেট। তারা এখানে এসে খুব খুশি ছিল, কারণ তারা অনেক দিন ধরে এই ঘরে আসার চেষ্টা করছিল। নিজেদের পরিশ্রমের কারণে আজ অবশেষে তারা এই ঘরের প্রতিযোগী হতে পেরেছে। তাই তারা নিজেদের খুব ভাগ্যবান মনে করে, কারণ টাকা উপার্জনের এর চেয়ে আর ভালো কোনো উপায় হতে পারে না। তারা দুজনে খুশিতে পাগল হয়ে যাচ্ছে এবং সিদ্ধান্ত নেয় যে 50 দিন পর যে টাকা তারা পাবে তা তারা নিজেদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবে। কেট তখন মাইককে বলে যে আমরা যদি এখানে প্রতিটি জিনিস কম খরচ করি এবং প্রতিদিন একটু কম খাবার অর্ডার করি তবে আমরা এখান থেকে অনেক বেশি টাকা নিয়ে যেতে পারবো, যা দিয়ে আমাদের পুরো জীবন একদম গুছিয়ে যাবে। কিন্তু মাইক ছিল কেটের একদম উল্টো, ভবিষ্যতের কোনো চিন্তাই তার ছিল না। মাইক আসলে এখানকার সময়টাকে উপভোগ করতে চেয়েছিল, অর্থাৎ তার যখন যতটুকু খাবারের প্রয়োজন হবে সে তখনই ততটুকু খাবার অর্ডার করবে, এতে যদি টাকা খরচ হয় হোক। মাইকের এতে কিছু যায় আসে না, সে শুধু নিজের জীবন উপভোগ করতে চায়। এমনকি সে এখানে এসেছেই এই জন্য যাতে টাকা পাওয়ার পর সে এগুলো নিজের ইচ্ছা মতো খরচ করতে পারে। তো মাইক এবং কেট দুজনেই পুরো ঘরটি ঘুরে ঘুরে দেখে। তারা দেখে যে এই পুরো ঘরটি একদম সাদা রঙের এবং এই ঘরে মাত্র একটি বিছানা ও একটি বেঞ্চ আছে। এমনকি সেখানে একটি স্ক্রিনে ঘরের সব নিয়মকানুন লেখা ছিল। নিয়মগুলো পড়ে তারা জানতে পারে যে এখানে তাদের জন্য যে বাথরুম আছে তা তারা দিনে মাত্র একবার ব্যবহার করতে পারবে। এছাড়া ঘরের দরজার সামনে একটি লাল বোতাম আছে, বোতাম টিপলেই ঘরের দরজা খুলে যাবে, অর্থাৎ তারা যখন খুশি বাইরে যেতে পারে। যার মানে হলো লাল বোতাম টেপা মানেই গেম ছেড়ে দেওয়া, অর্থাৎ বাইরে যাওয়ার জন্য গেম ছাড়তে হবে। পাশাপাশি ঘরের দরজার ওপরের দেওয়ালে একটি অনেক বড় ঘড়ি লাগানো আছে, যা থেকে তারা বুঝতে পারে যে তাদের আর এই ঘরে কতদিন থাকতে হবে। এমনকি তাদের খাবার হিসেবে একটি তরল পদার্থ দেওয়া হয়। বেঁচে থাকার জন্য সারাদিনে তাদের শরীরে যতটুকু পুষ্টির প্রয়োজন এই তরলে ঠিক ততটুকুই মেশানো আছে। এছাড়া ঘরে আলাদা ধরনের আলো ব্যবহার করা হয়েছে, যা প্রতি প্রহরে বদলাতে থাকে, অর্থাৎ সকাল, দুপুর, বিকাল এবং রাত এই 4 সময়ে সেখানে আলাদা আলাদা আলো জ্বলে এবং রাত 10টা বাজলেই সব আলো বন্ধ হয়ে যায়। যার মানে হলো রাত 10টার পর এখানে পুরো অন্ধকার থাকে এবং এখন তাদের ঘুমাতে হবে। এখানে অ্যালার্মেরও ব্যবস্থা আছে, যদিও মাইকের এতে কিছু যায় আসে না, কারণ সে এমনিতেও অনেক দেরিতে ঘুম থেকে ওঠে। সে এই জায়গাটিকে একটি ছুটি হিসেবে মনে করছে, যাতে সে এখানে একঘেয়েমি বোধ না করে, কারণ তাদের এখানে পুরো 50 দিন কাটাতে হবে। কেট আবার খুব গোছানো ছিল, সে প্রতিটি জিনিস নিয়মামাফিক করতে পছন্দ করে। তাই অ্যালার্ম থাকার কারণে কেট খুব খুশি হয়। তাই প্রতিদিন কেট অ্যালার্ম দিয়ে ঘুমাতে যায়, যাতে সে সকালে উঠে ব্যায়াম করতে পারে। পরদিন সকালে কেট বাথরুমে গোসল করতে যায়। বাথরুমে একটি আয়না ছিল। কেট তখন সেই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহস দিতে থাকে। কেট মনে মনে বলে যে তোমাকে এখানে থাকতেই হবে, তবেই তোমাদের দুজনের জীবন একদম বদলে যাবে। তোমাকে আর কখনো টাকার চিন্তা করতে হবে না, মাত্র 50 দিনেরই তো কথা, এরপর তোমার ভাগ্য বদলে যাবে। একথা বলে কেট নিজেকে ভরসা দেয়। এরপর সে গোসল করে নিজের এবং মাইকের কাপড় ওয়াশিং মেশিনে পাঠিয়ে দেয়, যার বদলে তাদের আরো 1 সেট কাপড় দেওয়া হয়। এরপর কেট তাদের জন্য খাবার অর্ডার করে, আর খাবার হিসেবে আবারও তাদের সেই তরলটিই দেওয়া হয়। তবুও তাদের এটাই খেতে হবে।
কারণ এটিই গেমের নিয়ম। এরপর কেট এখানে মাইককে জিজ্ঞেস করে, আচ্ছা মাইক, তুমি কি একটা কথা ভেবে দেখেছো যে ডক্টর ডেভিড আমাদের এত টাকা কেন দিচ্ছেন? এতে তার লাভ কি? মাইক তখন বলে, এখানে আসার আগে আমি ডক্টর ডেভিডের একটি তথ্যচিত্র দেখেছিলাম। ডক্টর ডেভিড সম্পর্কে সবাই এটা জানে যে তার কাছে কোটি কোটি টাকা আছে। তার কাছে এত টাকা আছে যে সে নিজেই জানে না সেই টাকা দিয়ে কি করবে। তাই সে প্রতি বছর কিছু গেমের আয়োজন করে এবং সে আলাদা আলাদা পরীক্ষার মাধ্যমে দেখতে চায় যে বিভিন্ন পরিস্থিতিতে মানুষ কিভাবে টিকে থাকে। এরপর তারা দুজনে সেখানে চুপচাপ বসে থাকে, কারণ সেখানে বিনোদনের কোনো মাধ্যম ছিল না। তাই তারা বেশ একঘেয়েমি বোধ করছিল। কেট তখন সময় কাটানোর জন্য সেখানে ইয়োগা করতে শুরু করে, কিন্তু ইয়োগা মাইকের একদম পছন্দ ছিল না। তাই সে বারবার সেই ঘরে লাগানো ঘড়ির সামনে যাচ্ছিল এবং সময় দেখছিল। কখনো সে শুয়ে থাকতো তো কখনো নিজেই নিজেকে প্রশ্ন করত এবং নিজেই তার উত্তর দিত। কেট তখন মাইককে বলে, তুমি এই উল্টাপাল্টা কথা ছেড়ে এখান থেকে বের হওয়ার পর পাওয়া টাকার কথা ভাবো, তবে তোমার এখানে একঘেয়ে লাগবে না। কিন্তু তুমি যদি সবসময় ঘড়ির দিকে তাকিয়ে থাকো তবে তোমার সময় একদমই কাটবে না। কিন্তু মাইকের জন্য অন্য কিছু ভাবা খুব কঠিন হয়ে পড়েছিল, কারণ গত কয়েকদিন ধরে রাতে তার ঘুম আসছিল না। তাই সবসময় তার মাথায় অদ্ভুত সব চিন্তা আসে। অন্যদিকে কেট প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সাহস যোগায়। এতে তার মনোবল আরো বেড়ে যায় এবং সে মাইককেও সবসময় বোঝাতে থাকে যে এই টাকা পেলে কিভাবে তাদের জীবন বদলে যাবে। এখানে কেট যখন রোজ ইয়োগা করে, মাইক তখন পুরো ঘরে জগিং করে। যখন তারা খুব বেশি বোর হয়ে যায় তখন তারা তালি দেওয়ার খেলা খেলে, মাঝে মাঝে তারা নাচও করে। কিন্তু এসব করে আর কতক্ষণ থাকা যায়? এদিকে প্রতিদিন যখন তারা তাদের কাপড় ধোয়ার জন্য পাঠায় তখন তাদের নতুন কাপড় দেওয়া হয়, যার দাম আবারও তাদের প্রাইজ মানি থেকে কেটে নেওয়া হয়। তো এভাবেই তাদের দিন কাটছিল। কিন্তু হঠাৎ একদিন মাইক ঘরের মেঝেতে একটি ছোট্ট পোকা দেখতে পায় এবং সেই পোকাটি কিছুটা অসুস্থ মনে হচ্ছিল। মাইক তখন তার লিকুইডের প্যাকেট থেকে সেই পোকাটিকে কয়েক ফোঁটা পানি পান করতে দেয় যাতে সেটি ঠিক হয়ে যায়। কিন্তু তখনই সেই ঘরের স্পিকার থেকে আওয়াজ আসে যে এই লিকুইড শুধু প্রতিযোগীদের জন্য। কোনো পোকামাকড়কে এই লিকুইড খাওয়ালে তাদের দুজনকেই গেম থেকে বের করে দেওয়া হবে। কিন্তু মাইকের সেই পোকাটির জন্য খুব খারাপ লাগছিল, কারণ যদি সেই পোকাটি এখানে আটকে থাকে তবে বাঁচতে পারবে না। মাইক আসলে প্রাণীদের খুব ভালোবাসে, তাই সে ঘরের ক্যামেরার সামনে এসে অনুরোধ করে যে পোকাটিকে এখান থেকে বের করার কোনো ব্যবস্থা করা হোক, নইলে এই অবলা প্রাণীটি এখানে মারা যাবে। কিন্তু তারা মাইকের কথায় কোনো উত্তর দেয় না। কেট এখন মাইককে বলে যে এখানে দাঁড়িয়ে অনুরোধ করে কোনো লাভ নেই, কারণ তারা তোমার কথা শুনতে পাবে না। আমি কম্পিউটার স্ক্রিনের নিয়মে পড়েছিলাম যে তারা যখন খুশি আমাদের মেসেজ দিতে পারে, কিন্তু আমাদের কোনো কথাই তাদের কাছে পৌঁছাবে না, কারণ এখানে এমন কোনো সিস্টেম তৈরি করা হয়নি। মাইক তখন সেই লাল বোতাম টিপে দরজা খুলতে চায় যাতে পোকাটিকে বাইরে বের করে দিতে পারে, কারণ লাল বোতাম টেপা ছাড়া দরজা খুলবে না। কিন্তু কেট মাইককে এমনটা করতে মানা করে, কারণ লাল বোতাম টিপলেই তারা গেম থেকে বের হয়ে যাবে। কেট মাইককে বারবার এটাই বোঝানোর চেষ্টা করে, কিন্তু মাইকের মনে হয় যে সে তো শুধু পোকাটিকেই বাইরে বের করছে, সে নিজে তো বাইরে যাচ্ছে না, তবে তাদের গেম থেকে কেন বের করা হবে? কেট তখন বলে যে গেম তোমার হিসেবে চলবে না, তারা যে নিয়ম বানিয়েছে আমরা যদি সেগুলো না মানি তবে তারা আমাদের বের করে দেবেই। কেট তাকে মনে করিয়ে দেয় যে কত কষ্ট করে তারা এখানে আসার সুযোগ পেয়েছে এবং এখন সে একটি পোকার জন্য পুরো পরিকল্পনা নষ্ট করতে চায়। এটি শুনে মাইক খুব রেগে যায়। সে পোকাটিকে মাটিতে রেখে কেটকে বলে যে যদিও এটি একটি পোকা কিন্তু এর প্রাণ আছে, আমরা তো লিকুইড খেয়ে বেঁচে যাব, কিন্তু এটি মারা যাবে। আমি একজন মানুষে নিজের চোখের সামনে কোনো প্রাণ যেতে দেখতে পারি না। মাইকের কথা শুনে কেটও খেপে যায়। মাইক আসলে এক ধনী বাবার সন্তান ছিল, তাই কেট তাকে শোনায় যে তুমি এক ধনী ঘরের ছেলে, তুমি না চাইতেই সবকিছু পেয়ে গেছো, তুমি আমার মতো জীবনে সংগ্রাম করনি, তাই তুমি আমার কষ্ট বুঝতে পারবে না এবং এই জন্যই তোমার কাছে এতগুলো টাকার চেয়ে একটি সামান্য পোকার প্রাণের দাম বেশি। এই সব তোমার ধনী বাবার কারণে হয়েছে, যিনি তোমাকে সঠিক শিক্ষা দেননি। এটি শুনে মাইক আরো রেগে যায় এবং তাদের দুজনের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়। ঝগড়ার সময় কেট রেগে সেখান থেকে যাচ্ছিল, তখনই তার পা সেই পোকাটির উপর পড়ে যায় এবং পোকাটি সেখানেই মারা যায়। কেট বলে যে আমি খুব দুঃখিত, আমি পোকাটির দিকে খেয়াল করিনি। কিন্তু মাইক কেটের কথা বিশ্বাস করে না। তার মনে হয় যে টাকার জন্য সে ইচ্ছাকৃতভাবে পোকাটিকে মেরে ফেলেছে। তাই মাইক অভিমান করে অনেকদিন কেটের সাথে কথা বলে না এবং ঘরের এক কোণে বসে নিজের সময় কাটায়। এদিকে মাইক ও কেট দিনে মাত্র একবার খাবার অর্ডার করত,
যাতে টাকা কম খরচ হয়। কিন্তু মাইক অনুভব করে যে সে খুব দুর্বল হয়ে যাচ্ছে এবং সে এইভাবে এখানে থাকতে পারবে না। তার মনে হয় খাবারের দাম আর কতই বা হবে, হয়তো কয়েক হাজার ডলার। তাই তাদের দিনে দুবার খাবার খাওয়া উচিত। মাইক কেটকে বলে যে আমি দুর্বল হয়ে যাচ্ছি, তাই এখন থেকে দুবার খাবার অর্ডার করব। কেট তাকে মানা করে এবং বলে যে যখন এখান থেকে বের হব তখন দুবার কেন 5 বার খেও, কিন্তু এখন একটু নিয়ন্ত্রণ করো যাতে আমরা বেশি টাকা নিয়ে যেতে পারি। কিন্তু মাইক বলে যে আমার তোমার অনুমতির প্রয়োজন নেই, আমিও এই গেমের অংশ এবং ওই টাকার উপর আমারও অধিকার আছে। এই বলে মাইক আবারও খাবার অর্ডার করে, কিন্তু খাবারের বদলে সেখানে রং ও তুলি আসে। যদিও মাইক এতে কিছুটা খুশি হয়, কারণ এখন অন্তত তার কাছে সময় কাটানোর জন্য কিছু তো আছে। মাইক তখন সেই রঙের সাহায্যে সেখানকার দেওয়ালে ছবি আঁকতে শুরু করে এবং এটি দেখে কেট খুব খুশি হয়, কারণ এখন অন্তত মাইক একটু শান্ত থাকবে। এদিকে মাইক সেখানে ততক্ষণ ছবি আঁকতে থাকে যতক্ষণ না সেই রং শেষ হয়ে যায়। এরপর বিকেলে যখন কেট বাথরুমে আসে তখন সে দেখে যে মাইক সেই সবুজ রং দিয়ে পুরো বাথরুম একদম নোংরা করে ফেলেছে। কেট সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। বাথরুমের এই অবস্থা দেখে সে খুব রেগে যায়, কিন্তু পরের মুহূর্তেই সে নিজেকে সামলে নেয়। সে মনে মনে ভাবে যে হয়তো এখানে থাকতে থাকতে মাইক বাচ্চাদের মতো আচরণ করতে শুরু করেছে। তাই কেট মাইকের কাছে যায় এবং নিজের খারাপ ব্যবহারের জন্য তার কাছে ক্ষমা চায়। সে মাইককে বোঝায় যে তাদের দুজনকেই এখানে মিলেমিশে থাকতে হবে এবং সবসময় নিজের মাথা শান্ত রাখতে হবে, নইলে তারা দুজনেই হতাশায় চলে যাবে। মাইক তখন কেটকে বলে যে শুরুতে আমরা এখানে থাকা যতটা সহজ ভেবেছিলাম বাস্তবে এটি ততটাই কঠিন। কেট তখন মাইককে সান্ত্বনা দেয় এবং বলে যে আর মাত্র কয়েকটা দিন মাইক, এরপর আমরা এখান থেকে বের হতে পারবো এবং সব টাকা আমাদের হবে, তুমি আর কয়েকদিন সাহস রাখো। এরপর কেট ও মাইক সেখানে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে যখন কেট ঘুম থেকে ওঠে তখন সে বাথরুমের বেসিনে একটি বন্দুক দেখতে পায়। কেট এতে কিছুটা ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে মাইককে ডাকে। তারা প্রথমে এই বিষয়ে কথা বলে যে বন্দুকে কোনো গুলি আছে কিনা। তারা এটা বুঝতে পারছিল না যে এই বন্দুক এখানে কে রাখলো, কারণ এই ঘরে তো আর কোনো মানুষ আসেনি। তারপর তারা সিদ্ধান্ত নেয় যে এই বন্দুকটি তারা তাদের বিছানার নিচে লুকিয়ে রাখবে, কারণ গেমের নিয়ম অনুযায়ী তারা নিজেদের কাছে কাপড় ছাড়া আর কোনো বাড়তি কিছুই রাখতে পারবে না। সেই রাতে তাদের দুজনের জন্য গেমের পক্ষ থেকে একটি পুরস্কার দেওয়া হয়, যার সাহায্যে তারা তাদের কাছের মানুষদের সাথে কথা বলতে পারবে। তাই তারা দুজনেই খুব উত্তেজিত হয়ে যায়। তখনই সেখানে সবার আগে মাইকের বোন রিচেলের ফোন আসে। মাইক এতে খুব খুশি হয়ে যায়। রিচেল মাইককে বলে, দাদা আমরা সবাই তোমাকে খুব মিস করছি, তোমরা দুজনে খুব ভালো খেলছো, আশা করি তোমরা এই গেমটি জিতে যাবে। মাইক তখন রিচেলের কাছে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। রিচেল জানায় যে সে এবং পরিবারের সবাই খুব ভালো আছে, তারা শুধু মাইকের জন্য দুশ্চিন্তা করছে। রিচেলের সাথে মাইকের কথা শেষ হওয়ার পর সেখানে মেসেজের মাধ্যমে একটি ভিডিও আসে, কিন্তু কেট এই মেসেজটি কোনোভাবেই দেখতে চাচ্ছিল না, তাই সে মেসেজটি বন্ধ করতে বলে, কিন্তু সেটি সেখানে নিজে থেকেই চলতে শুরু করে। মেসেজের সেই ভিডিওতে এক বৃদ্ধ ব্যক্তি কেটকে শুভেচ্ছা জানাচ্ছিলেন, কিন্তু কেট সেই লোকটি একদম সহ্য করতে পারছিল না। সেই বৃদ্ধ ব্যক্তি আসলে একটি ওয়েলফেয়ার একাডেমিতে থাকেন। তিনি কেটকে বলেন, আমি এখানে খুব ভালো আছি, আমি কিছু মানুষের কাছে শুনেছি যে তুমি একটি গেম খেলতে গেছো, আশা করি তুমি খুব ভালো খেলবে। আমি জানি যে তুমি আমাকে ঘৃণা করো, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি মা। এখানে আমরা বুঝতে পারি যে সে বৃদ্ধ ব্যক্তি কেটের বাবা, কিন্তু কেট তাকে সহ্য করতে পারছিল না, তাই সে সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করে। মাইক বুঝতে পারছিল না যে সেই ভিডিও দেখে কেট কেন কান্না করছে, তাই সে তাকে সান্ত্বনা দেয় এবং সেই রাতে তারা সেখানেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে অনেক দেরি হওয়া সত্ত্বেও কেট বিছানা থেকে উঠছিল না, তাই আজ কেটের আগে মাইক উঠে যায়। মাইক আজ অবাক ছিল, কারণ কেট তো প্রতিদিন সকালে উঠে যোগা করত, কিন্তু আজ সে বিছানা ছাড়ছিলই না। মাইক বুঝে যায় যে গত রাতের বিষয়টি নিয়ে কেটের মন এখনো খারাপ। মাইক তাকে জিজ্ঞেস করে সেই বৃদ্ধ ব্যক্তি কে ছিলেন এবং তাদের দেখে তুমি এমন করছিলে কেন। কেট জানায় যে ওই লোকটা আমার বাবা, কিন্তু তাকে বাবা বলতেও আমার লজ্জা হয়। মাইক কারণ জিজ্ঞেস করলে কেট জানায় যে আমার বাবা এক সময় খুব নেশা করত এবং নেশা করে আমার মাকে মারধর করত। তার একটি খুব ভালো ব্যবসা থাকা সত্ত্বেও সে নেশাগ্রস্ত হয়ে রাস্তায় পড়ে থাকতো, যার ফলে আমাদের পরিবারে ধীরে ধীরে দারিদ্রতা চলে আসে। তারপর বাবা আমাকে আর আমার মাকে ছেড়ে চলে যায়, এমনকি যাওয়ার আগে সে আমাদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। বাবার এভাবে ছেড়ে চলে যাওয়া আমার মা সহ্য করতে পারেননি এবং কয়েকদিনের মধ্যেই তার মৃত্যু হয়। তখন আমি পৃথিবীতে একদম একা হয়ে গিয়েছিলাম। আমি তাকে অনেক খুঁজেছি, কিন্তু সে কোথাও ছিল না। আর কাল এত বছর পর আমি তাকে দেখলাম,
কিন্তু তাকে দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। বাবা কি কখনো এমনও হয় মাইক? এখানে মাইক ও কেটের কথা শুনে আমরা জানতে পারি যে তারা আসলে স্বামী স্ত্রী নয়, বরং বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তাই মাইক কেট সম্পর্কে এত কিছু জানতো না। এখন এখানে তাদের মাত্র 14 দিন বাকি আছে, অর্থাৎ 14 দিন পর তারা এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু কেট এখন আর আগের মতো ছিল না। সে সারাদিন বিছানায় শুয়ে থাকে। এদিকে মাইক নিজেকে ব্যস্ত রাখার জন্য আলাদা আলাদা উপায় অবলম্বন করে। এমনকি সে কেটকে জোকসও শোনায় যাতে তাকে হাসাতে পারে, কিন্তু এতে কোনো লাভ হয় না। মাইকের সময় কাটছিল না, তাই সে কখনো কখনো মেঝেতে শুয়ে থাকে যাতে তার কিছু আলাদা মনে হয়। মাইককে এভাবে মাটিতে শুয়ে থাকতে দেখে কেট তার কাছে আসে। কেট তখন মাইককে বলে যে তুমি চাইলে আবারও খাবার অর্ডার করতে পারো, যদি এতে অনেক টাকা শেষ হয়ে যায় তবুও কোনো সমস্যা নেই। কেট আসলে এটা বুঝে গিয়েছিল যে ছোটবেলা থেকেই মাইক নিজের ইচ্ছে মতো সবকিছু খরচ করেছে এবং সে শুধুমাত্র তার জন্য এই ঘরে এসেছে। তাই মাইককে অন্তত এখানে নিজের ইচ্ছা মতো চলতে দেওয়া উচিত। কেটের মুখে এমন কথা শুনে মাইক খুব অবাক হয়ে যায়, কিন্তু তবুও সে বেশ খুশি হয়, কারণ এখন অন্তত সে নিজের ইচ্ছা মতো সবকিছু অর্ডার করতে পারবে। তো মাইক তখন সেখানে অর্ডার করে, কিন্তু অর্ডার করার সাথে সাথেই সেখানে আরো একটি দরজা খুলে যায় এবং সেই দরজা দিয়ে একটি মেয়ে বাইরে আসে। মাইক এতে খুব অবাক হয়ে যায়, কারণ সে তো এখানে খাবার অর্ডার করেছিল, কিন্তু তার অর্ডারে তারা মেয়ে কেন পাঠালো? মাইক কিছু বুঝতে পারছিল না। এই মেয়েটির নাম ছিল সিমন। মাইক সিমনকে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? সিমন তখন মাইককে জানায় যে আমি একজন অভিনেত্রী এবং আমাকে এখানে কিছুদিনের জন্য হায়ার করা হয়েছে। মাইক জিজ্ঞেস করে তবে তুমি এখানে কি জন্য এসেছো? সিমন বলে সেটা তো আমি নিজেও জানি না, তারা আমাকে এখানে পাঠিয়েছে তাই আমি এখানে এসেছি, আমার শুধু আমার টাকা নিয়ে মানে। ঠিক সেই মুহূর্তে সেখানে কেট চলে আসে এবং সেই মেয়েটিকে দেখে খুব রেগে যায়। কেট মাইককে জিজ্ঞেস করে এই মেয়েটি এখানে কি করছে? তুমি কি একে এখানে নিয়ে এসেছো? মাইক তখন কেটকে বলে আমি এই মেয়েটিকে কোথা থেকে আনবো? আমি তো শুধু নিজের জন্য খাবার অর্ডার করেছিলাম এবং তারা এই মেয়েটিকে পাঠিয়েছে। কিন্তু কেট মাইকের কথা বিশ্বাস করছিল না। তার মনে হচ্ছিল যে মাইক যেহেতু এখানে বোর হচ্ছে তাই সে হয়তো ইচ্ছাকৃতভাবে এমন কিছু করে, যার ফলে তারা এই মেয়েটিকে পাঠিয়েছে। মাইক কেটকে বারবার বোঝানোর চেষ্টা করছিল যে এতে তার কোনো দোষ নেই। এদিকে সিমন মাইকের আঁকা ছবিগুলো দেখছিল। তখন সে মাইককে বলে তুমি দেখতে যতটা হ্যান্ডসাম তোমার ছবিগুলো ততটা সুন্দর। এটি শুনে কেট আরো বেশি হিংসে অনুভব করতে শুরু করে। এভাবে সেখানে রাত হয়ে যায় এবং যেহেতু সেখানকার দরজা আবারও বন্ধ হয়ে গিয়েছিল তাই সিমন সেখান থেকে বাইরে যেতে পারেনি, অর্থাৎ এখন তাদের তিনজনকে এখানে থাকতে হবে। মাইক তখন সিমন ও কেটকে বিছানায় ঘুমানোর কথা বলে, কিন্তু কেট জানে যে নিচে ঘুমালে মাইকের ঘুম আসে না, তাই সে মাইককেও তাদের সাথে বিছানায় থাকতে বলে। যদিও মাইক প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু কেটের বারবার বলাতে সে মেনে নেয়। কেট এখন তাদের দুজনের মাঝখানে ঘুমায় যাতে সিমন ও মাইক একে অপরের থেকে দূরে থাকে। এরপর তারা তিনজন ঘুমিয়ে পড়ে। সকালে যখন কেটের ঘুম ভাঙে তখন সে সিমনকে সেখানে দেখতে পায় না। কেটের মনে হয় যে সিমন হয়তো চলে গেছে, তাই সে কিছুটা স্বস্তি অনুভব করে। যাক, অবশেষে বিপদ কাটলো। কেট তখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে যায় এবং সেখানে সে সিমনকে দেখতে পায়, অর্থাৎ সিমন এখনো এখান থেকে যায়নি। এখানে সিমনকে দেখে কেটের খুব রাগ হচ্ছিল, কিন্তু সে তা প্রকাশ করে না। এরপর কেট বাথরুম থেকে বাইরে এসে নিজের জন্য খাবার অর্ডার করে, কিন্তু খাবারের বদলে তাকে 3টি মেডিসিন দেওয়া হয়। আসলে এগুলো ছিল ড্রাগস। কেট যেহেতু আগে থেকেই বেশ হতাশায় ছিল তাই সে একটি মেডিসিন খেয়ে নেয়। সিমনও উত্তেজিত হয়ে একটি মেডিসিন খায় এবং শেষ মেডিসিনটি মাইককে খাওয়ার জন্য বলে। মাইকের এইসব ঠিক মনে হচ্ছিল না, তবুও সে মেডিসিন খেয়ে নেয়। এই ঔষধ সাধারণ ঔষধের তুলনায় অনেক বেশি শক্তিশালী ছিল, যা খাওয়ার পর তাদের উপর গভীর নেশা আচ্ছন্ন হয় এবং তারা তিনজন সেখানে নাচতে শুরু করে। কিছুক্ষণ পর মাইক একটি স্বপ্ন দেখে যে সে পানির নিচে ডুবে যাচ্ছে। তখনই সে পানির কাছে তার ছোট ভাই জ্যাককে দেখতে পায়। স্বপ্নে জ্যাক পাগলের মতো আচরণ করছিল এবং মাইকের দম বন্ধ হয়ে আসছিল। তখনই কেট ও সিমন তার ঘুম ভাঙিয়ে দেয়, কিন্তু ঘুম ভাঙার পরেও মাইক সেখানে চিৎকার করে কাঁদতে শুরু করে। সিমন কেটকে জিজ্ঞেস করে যে মাইক এভাবে কেন কাঁদছে। কেট তাকে জানায় যে কয়েক বছর আগে মাইক তার ছোট ভাই জ্যাকের দেখাশোনা করত, কিন্তু একদিন জ্যাক পানিতে ডুবে মারা যায়। মাইক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ততক্ষণ জ্যাক ডুবে গিয়েছিল। মাইক সেই দিনের ঘটনার জন্য নিজেকে দায়ী মনে করে। তার মনে হয় যে যদি সে তার ভাই
ভাইয়ের খেয়াল রাখতো তবে সে আজ বেঁচে থাকতো। এই জন্য মাইক আজ পর্যন্ত নিজেকে ক্ষমা করতে পারেনি। কিছুক্ষণ পর মাইক বাথরুমে গিয়ে ফ্রেশ হয় এবং বাইরে এসে সিমনকে দেখে যে খুব বিষণ্ণ হয়ে বসেছিল। মাইক তাকে বিষণ্ণতার কারণ জিজ্ঞেস করলে সিমন বলে যে যেমন তুমি তোমার ভাইয়ের মৃত্যুর জন্য আক্ষেপ করো তেমনি আমিও আমার মায়ের মৃত্যুর জন্য আক্ষেপ করি। একদিন আমি আমার মায়ের ওপর রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। মা সেদিন আমাকে পুরো শহরে পাগলের মতো খুঁজেছিলেন, কিন্তু হঠাৎ একটি গাড়ির সাথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। যদি আমি সেদিন বাড়ি থেকে বের না হতাম তবে হয়তো আমার মা আজও বেঁচে থাকতেন। মাইক সিমনের হাত ধরে তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তখনই সেখানে কেট চলে আসে। তাদের দুজনকে হাত ধরা দেখে কেট মাইকের উপর খুব বাজেভাবে ক্ষেপে যায় এবং সে সিমনকে খুব আজে বাজে কথা শোনাতে থাকে। মাইকও কেটের উপর রাগ করে এবং বলে আমরা দুজনেই আগে থেকে এত হতাশায় আছি, আর এর উপর তুমি এসে এই উল্টাপাল্টা কথা বলছো। সত্যি তো এটাই যে তোমার সাথে এখানে আসাই ছিল আমার সবচেয়ে বড় ভুল। এই বলে মাইক সেখান থেকে চলে যায় এবং তার কথা শুনে কেট নিজের ভুল বুঝতে পারে। তাই কেট সিমনকে সরি বলে। সেই রাতে তারা সবাই বিষণ্ণ মনে ঘুমিয়ে পড়ে, কিন্তু সকালে যখন কেটের ঘুম ভাঙে তখন সে সিমনকে তাদের সাথে দেখতে পায় না। কেট পুরো ঘরে সিমনকে খোঁজে, কিন্তু সিমন কোথাও ছিল না, অর্থাৎ সে চলে গিয়েছিল। তখনই হঠাৎ কেট মাইককে ডেকে দেওয়ালে লেখা একটি কথা দেখায় যা সিমন লিখেছিল। দেয়ালে লেখা ছিল তোমার মতো ভালোবাসা আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি। এটি পড়ে কেট মাইককে সন্দেহ করতে শুরু করে, কিন্তু মাইক তাকে বোঝানোর চেষ্টা করে যে তার ও সিমনের মধ্যে এমন কিছু ছিল না। সিমন হয়তো তাদের মধ্যে ঝগড়া লাগানোর জন্য এমনটা লিখেছে। কিন্তু কেট কোনো কিছুই শুনতে রাজি ছিল না এবং তর্কের সময় সে মাইককে ধাক্কা দেয়। পিছনে দেওয়াল থাকার কারণে মাইকের মাথায় গভীর চোট লাগে এবং অনেক রক্ত ঝরতে শুরু করে। কেট এটি দেখে ঘাবড়ে যায় এবং ক্ষমা চায়, কারণ সে ইচ্ছাকৃতভাবে এমনটা করেনি। কিন্তু মাইক কেটের এই ব্যবহারে খুব কষ্ট পায়। সে কেটকে বলে আমি তোমার জন্য কি না করেছি, তুমি যখন যা বলেছ আমি সেটাই করেছি। এমনকি আমি তোমার জন্য আমার বন্ধুদের ছেড়ে দিয়েছি এবং যে জীবনে আমি কখনো কষ্ট দেখিনি শুধুমাত্র তোমার জন্য এখানে এসে কষ্ট সহ্য করছি। আমি এই সম্পর্কে সবসময় লয়াল ছিলাম এবং বিনিময়ে তুমি আমাকে এটা দিলে। মাইকের কথা শুনে কেটের খুব খারাপ লাগে এবং সে বারবার ক্ষমা চায়। চোটের কারণে মাইকের মাথায় প্রচন্ড ব্যথা করছিল। মাইক বলে আমি এখন এখানে এক মুহূর্তও থাকতে পারবো না, আমাকে ডাক্তারের সাহায্য নিতে হবে, নইলে আমি মারা যাব। কিন্তু কেট বলে মাইক একটু ধৈর্য ধরো, তোমার কিছুই হবে না। কিছুক্ষণ পর রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। আমাদের এখানে আর মাত্র 2 দিন থাকতে হবে, তারপর ওই 45 কোটি টাকা আমাদের হবে। এটি শুনে মাইক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে সে কি ভুল মানুষকে ভালোবেসেছে। সে এত খারাপ অবস্থায় আছে আর কেটের এখনো টাকার চিন্তা। কেট তার জন্য লিকুইড নিয়ে আসে এবং তাকে অনেকটা পান করায় যাতে সে ঠিক হয়ে যায়। লিকুইড পানের পর মাইকের রক্ত পড়া বন্ধ হয়ে যায়, কিন্তু সে আর সেখানে এক মুহূর্তও থাকতে চায় না। সে কেটকে বলে তুমি চাইলে আমার সাথে আসতে পারো, নইলে এখানেই থাকো। এই বলে মাইক চলে যেতে উদ্যত হয়, কিন্তু কেট তাকে বারবার আটকানোর চেষ্টা করে। যখন মাইক কোনো কথা শোনে না তখন কেট বাধ্য হয়ে সেই বন্দুকটি মাইকের দিকে তাক করে, সেই বন্দুক যা তারা বিছানার নিচে লুকিয়েছিল। কেট বন্দুক তাক করে মাইককে অনুরোধ করে যাতে সে বাইরে না যায়, কারণ যদি তাদের মধ্যে একজনও বাইরে যায় তবে $5 মিলিয়ন অঙ্ক কমে মাত্র 1 মিলিয়নে দাঁড়িয়ে যাবে। কিন্তু মাইক তার একটা কথাও শোনে না এবং লাল বোতাম টিপে বাইরে বেরিয়ে যায়। মাইকের চলে যাওয়ায় কেট পুরোপুরি ভেঙে পড়ে এবং একাকিত্বের কারণে গভীর হতাশায় চলে যায়। এদিকে কেটের টাকার খুব প্রয়োজন ছিল, কিন্তু সে মাইককেও খুব ভালোবাসতো। সে নিজের জীবন থেকে কাউকে হারাতে চায়নি, কিন্তু মাইকের সাথে তার সম্পর্ক ভেঙে গিয়েছিল। কেট সেখানে পাগলের মতো চিৎকার করছিল। কয়েক ঘন্টা পর সে অনুভব করলো যে এখন তার জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, এমনকি মাইকও তাকে ছেড়ে চলে গেছে। এখন সে এই টাকা দিয়ে কি করবে? তাই কেট নিজেও বোতাম টেপার জন্য এগিয়ে যায়, কিন্তু এটা দেখানো হয় না যে সে বোতাম টিপেছিল কিনা। এই ঘটনার প্রায় 3 মাস কেটে যায়। এখন আমরা মাইককে দেখি যে রাস্তায় জগিং করছিল। তখনই হঠাৎ সে কেটকে দেখতে পায় যে একটি বিল্ডিং থেকে বের হচ্ছিল। সেই ঘর থেকে বের হওয়ার পর এটি ছিল তাদের প্রথম দেখা। মাইক কেটের কাছে আসে এবং তাকে জিজ্ঞেস করতে চায় যে সে কি সেই ঘর থেকে বাইরে এসেছিল নাকি সে ওই 1 মিলিয়ন জিতেছিল, কিন্তু কেট তাকে এই বিষয়ে কিছুই জানায় না। সে সেই দিনের নিজের আচরণের জন্য মাইকের কাছে ক্ষমা চায় এবং মাইকও তাকে সরি বলে, যার ফলে তাদের সম্পর্ক আবারও ঠিক হয়ে যায়। এরপর আমাদের সেই বিল্ডিং এর দেওয়ালে একটি লেখা দেখানো হয়, যেখানে
লেখা ছিল যে এই বিল্ডিংটি অসহায় মানুষদের জন্য এক দয়ালু ব্যক্তি দান করেছেন, অর্থাৎ যাদের থাকার জায়গা নেই তাদের এই বিল্ডিংটি দিয়ে দেওয়া হয়েছে। এর মানে ছিল যে কেট সেদিন বোতাম টেপেনি, সে কষ্ট সহ্য করে আরো দুদিন সেখানে কাটিয়েছিল এবং নিজের প্রাইজ মানির $1 মিলিয়ন এই অসহায় মানুষদের জন্য দান করে দিয়েছে। এমনকি কেট তার বাবাকেও এই বিল্ডিং এ এনে রেখেছে এবং আজ সে তার সাথেই দেখা করতে এসেছিল। কিন্তু এই কথা কেট ছাড়া আর কেউ জানে না এবং সে এর কোনো কৃতিত্বও নেয়নি। কেট আসলে মনের দিক থেকে খুব ভালো মানুষ, শুধু সে এটা কাউকে বুঝতে দিতে চায়নি। অন্যদিকে আমাদের আবারও সেই ঘরটি দেখানো হয় যেখানে মাইক ও কেটের মতো একটি নতুন দম্পতি থাকতে এসেছে, অর্থাৎ তাদের সাথেও সেই ভয়াবহ অভিজ্ঞতার পুনরাবৃত্তি হতে চলেছে। আর এইরকম একটি দৃশ্য দেখানোর মাধ্যমেই আমাদের আজকের মুভির গল্পটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।